দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস চক্রবর্তী এবং আমার সাথে আছেন ক্যামেরার সাথে আছেন রাব্বি সহ। আমরা আজকে উপস্থিত হয়েছি চট্টগ্রামের অমর একুশে বইমেলা, যেটি এবার 26 দিনব্যাপী এই আয়োজন করা হয়েছে। দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা একটি স্টলের সামনে আমরা উপস্থিত হয়েছি, যেটি রহুমা পাবলিকেশন নামে পরিচিত, যেখানে এই মুহূর্তে বেশ বইপ্রিয় বই পোকা মানুষদের ঢল দেখা যাচ্ছে। দেখছি আমরা এদিকে যে অনেকে বই দিকে প্রচ্ছদ দেখে আসলে বই কেমন হবে, সেটা কিরকম হবে সেই বিষয়ে আসলে ওরা জানতে চাচ্ছে। এখানে বেশ ভিড় দেখতে পাচ্ছি। আমরা একটু চেষ্টা করব যে ভাইয়াদের সাথে কথা বলার, যে এবারের বই মেলায় কেমন লাগছে। ভাইয়া একটু যদি বলতেন যে আপনারা এই পাবলিকেশনে দেখলাম বেশ ভিড় জমছে, এই পাবলিকেশন কোনো বিশেষত্ব কি আছে কিনা বা আগে থেকে জানেন কিনা এই বিষয়ে? রুহামা পাবলিকেশনের বইগুলো অনেক নিখুঁতভাবে ওরা করে, অনেক সুন্দর লেখকদের বই ওদের মাধ্যমে আসে, সেই জন্য আমরা প্রায় সময় এখান থেকে বই কালেক্ট করছি। এবার এখানে সবচেয়ে কোন বইটা আপনার ভালো লাগলো এবং আপনি কোনটা নিয়েছেন? যেন আমি সূরা ইউসুফের পরশে এই বইটা নিয়েছি। এমনি দেখছিলাম আর অনেক বই আছে, বাট এই বইটা আমি কালেক্ট করলাম, এখন মাত্র কিনলাম। আপনি কোথা থেকে এসেছেন? আমার বাসা হচ্ছে এনায়েত বাজার থেকে এসেছি। প্রতি বছরই কি আসা হয়? আমি তো দেশের বাইরে থাকা হলে তখন আসা হয়। আমার দিকে কেন মনে হচ্ছে আপনি খুব বই পছন্দ করেন, বই পোকা মানুষ তো। এখন তো আধুনিক সময়, ডিজিটাল সময়, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইলে সবকিছু পাচ্ছে। তা আপনি একটু কি বলবেন আমাদেরকে যে আসলে বইয়ের উপকারিতাটা কি কতটুকু এখনকার যে জেনারেশন জেনজি আমরা যেটাকে বলে থাকি, ওদের উদ্দেশ্যে একটু যদি বলতেন বইটা কতটুকু গুরুত্ব? আসলে ওদের উদ্দেশ্যে কি বলবো, বই পড়লে অবশ্যই উপকার আছে, যেটা আসলে মানুষের জ্ঞানের বিকাশ বাড়ে। তার মধ্যে ইলেকট্রনিক জিনিস আসলে ওগুলো ব্যস্ততার কারণে আমাদের আগের মতো বই পড়া হয় না। অবশ্যই বই পড়লে ভালো, অনেক জ্ঞানের বিকাশ বাড়ে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ভালো থাকবেন। দর্শক আমরা এই মুহূর্তে একজন বই পোকা মানুষের সাথে কোনো কথা বলেছিলাম, যিনি গত বছর আসলে বিদেশে থাকার কারণে এই বছর যেহেতু দেশে এসেছেন, তো বই মেলায় তিনি উপস্থিত হয়েছেন। দর্শক আমরা এই মুহূর্তে একটা বিশেষ স্লোগান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেটি আসলে চট্টগ্রামকে কেন্দ্র করে, চট্টগ্রামের যে প্রধান যে নদী কর্ণফুলীকে কেন্দ্র করে এবারে যে স্লোগানটা ওনারা প্রকাশ করছে, সেটা হচ্ছে বাঁচাও কর্ণফুলী, বাঁচাও বাংলাদেশ। তার উপরে আছে দখলে দূষণে নদী। এটি একটু বেশ পরিবেশকে কেন্দ্র করে আসলে একটি স্লোগান দেখছি আমরা। তো এই বিষয়ে একটু জানার চেষ্টা করব যে আপনারা এই স্লোগানটাকে কেন এবছর প্রাধান্য দিয়েছেন। ধন্যবাদ। আসলে প্রতি বছর আমরা আমাদের স্টলে একটা থিম নির্ধারণ করি। আমরা এক বছর করেছিলাম বাঁচাও সিআরবি আন্দোলন করছিলাম, এরপর কিছু ডিসি হিল গত বছর, এবার বেছে দিলাম আমি কর্ণফুলীকে আমার স্টল থিম বানাই। এটা কেন করি, আমি শুধু ব্যবসায়ী নই, আমি শুধু বই বিক্রি করি না, আমি এই সমাজের একজন নাগরিক, এই দেশের নাগরিক। আমার কিছু দায়বদ্ধতা আছে এবং আমার সীমাবদ্ধতার মাঝে আমি কিছু কাজ করি পরিবেশের উপর। সেটা হচ্ছে এই কর্ণফুলী, এটা শুধু চট্টগ্রামে নয়, এটা বাংলাদেশের একটা বিশাল সম্পদ। এই কর্ণফুলী নিয়ে আমাদের অনেক গবেষণা এবং কাজ হওয়া উচিত ছিল, কিন্তু কেউ করে নাই। এবং আমাদের যারা বর্তমান প্রজন্ম তারাও জানে না এই কর্ণফুলীর উৎপত্তি, এর উদ্ভব, এর বিকাশ এবং কি কাজে কি আমাদের উপকার করতেছে এই কর্ণফুলী, এটা আমাদের বর্তমান প্রজন্মও জানে না বা কেউ জানেও না। তো যা হোক, কিন্তু এই কর্ণফুলীকে আমরা করছি কি দখলে দূষণে নষ্ট করে দিচ্ছি। আপনি দেখেন কর্ণফুলী এখন পুরো কর্ণফুলী এখন ভরাট হয়ে গেছে, সেই খরস্রোতা নদী আর নাই। ফলে হচ্ছে কি, এখানে জমির উর্বরতা কমে যাচ্ছে, এখানে সব ডুবোসর উঠে গেছে, এখানে আপনার বড় বড় জাহাজ ঢুকতে পারতেছে না এবং আমাদের যে সার্বিক পরিবেশ, পুরো পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। এখানে মাছ, আগের সেই মাছ নাই। তারপর এখানে অনেক সমস্যা হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে পৃথিবীর যে কোনো জায়গায় নদী হচ্ছে একটা বিশাল সম্পদ। তো আমাদের কর্ণফুলী আমাদের যে একটা আল্লাহর রহমত বলতে হবে, হ্যাঁ, আল্লাহর এই নিয়ামতকে আমরা না জেনে না বুঝে ধ্বংস করে দিচ্ছি। আমাদের রাষ্ট্রের উচিত
আমাদের সমাজের বা সামাজিক আন্দোলন করা উচিত এই কর্ণফুলীকে রক্ষা করার জন্য। এবারে কর্ণফুলীকে রক্ষা করার ক্ষেত্রে কোনো বই এসেছে কিনা বা ওরকম পরিবেশ নির্ভর কোনো বই এসেছে কিনা? না, আমার এরকম বই আমরা পাইনি এবং আমাদের ইচ্ছা আছে কর্ণফুলী নিয়ে বেশ কিছু কাজ করার এবং গবেষণামূলক। কেউ যদি এরকম কোনো পাণ্ডুলিপি আমাদের দেয় আমরা এটাকে সাহায্য গ্রহণ করব। এবার আপনার এবার প্রকাশনার মধ্যে কোন বইটা সবচেয়ে প্রাধান্য পাচ্ছে এবং বিশেষভাবে বেস্ট সেল হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? আমাদের একটা বই আছে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা চট্টগ্রাম। এই বইয়ের বিষয়টা হচ্ছে যে আপনার ব্রিটিশ বিরোধী স্বাধীনতা চট্টগ্রাম একসময় এক পেশে ইতিহাস ছিল, মানে মুসলমানদের কোনো ইয়ে ছিল না, কিন্তু আহমেদ মুমতাজ গবেষক উনি মুসলমানদের যে কিছু অবদান ছিল সেটা উনিকে তুলে আনছেন এবং এই বইটা বেস্ট সেলার আমাদের। তো এই প্রতি বছরই কি আপনারা কি নতুন নতুন স্লোগান নিয়ে কি আসেন? সেটা কি পরিবেশকে কেন্দ্র করে? না, পরিবেশ না, সামাজিক নানা সমস্যাকে নিয়ে পরিবেশ তো আছে। পাশাপাশি আমরা নির্বাচন করি যে কোন বিষয়কে আমরা থিম করব। আমরা একটা থিম করি, মানে এক বছর করলাম সিআরবি, ওটা আমরা সাকসেস হয়েছি। তারপরে আমরা বলেছিলাম যে আপনার ওই ডিসি হিলটা ব্যর্থ হয়েছি। এটা সামাজিক যা একদম ডিসি হিলটা বাংলাদেশের পৃথিবীর কোনো রাজা মহারাজার এরকম কোনো একটা জায়গা নেই। একজন ব্যক্তির জন্য এত বিশাল একর জায়গা পৃথিবীর কোথাও নাই। বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর এত স্পেস নাই। এটা হয়তো মানে আছে। এটা চট্টগ্রামের বিশাল একটা সম্পদ। এটাকে হেরিটেজ করা যায়, এটাকে পার্ক করা যায়, অনেক কিছু করা যায়। কিন্তু একজন আমলা, সামান্য একজন আমলা এত একটা পাহাড় দর করা, এটা কোনো যুক্তি নাই। আমি মনে করি চট্টগ্রামবাসী এইসব বিষয় নিয়ে আন্দোলন করা দরকার, কথা বলা দরকার। আর সর্বশেষে একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে যেহেতু এখনকার প্রজন্ম সবাই মোবাইল নিয়ে আসলে মোবাইলে সবকিছু কার্যক্রম, বই পড়া থেকে শুরু করে সকল কিছু আসলে মোবাইলে হয়ে থাকে, তো আপনার মতে কি মানে বইটা কি অচিরে কি হারিয়ে যাবে বলে আপনার মনে হয়, না বইয়ের উপকারিতাটা বা নতুনভাবে নতুন রূপে আবার আসবে সমাজের মধ্যে? ধন্যবাদ, এটা চমৎকার একটা প্রশ্ন করেছেন। অনেকেই বলছে যে মোবাইল বইকে নষ্ট করেছে, আমি সেটা মনে করি না। মোবাইল হচ্ছে একটা আধুনিক প্রযুক্তি। এই প্রযুক্তির ব্যবহার দেখেন সারা বিশ্বে এটাকে ইতিবাচক দিক দিয়ে ওরা ব্যবহার করতেছে, কিন্তু আমরা আমাদের দেশে আমরা অর্ধশিক্ষিত বলে আমরা না জানি এটাকে নেতিবাচকভাবে ব্যবহার করি। আপনি মোবাইল যোগ হয়ে আমরা মোবাইলের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে 1 সেকেন্ডে চলে যেতে পারি। এটা আমরা ইতিবাচক দিকটা দেখবো, আমরা নেতিবাচক কেন নেব? আমরা পৃথিবীর যে কোনো মিউজিয়ামে এক দৌড়ে চলে যেতে পারি। মোবাইলের একটা ভালো দিক আছে, এটাকে আমি ইগনোর করব না। পাশাপাশি যে প্রিন্ট যে বইয়েরও একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে, এটার যে ঘ্রাণ আছে, এটা ঘ্রাণ কোনোদিন ফুরাবে না। এটা চিরকালীন এবং সমকালীন এবং চিরকালীন থাকবে। এটার কোনো ইয়ে নেই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আবির প্রকাশনা, যেটি সৃজনশীল ও মননশীলতার প্রতীক। দর্শক, আমরা এখন একটু সামনের দিকে যাব, গিয়ে দেখব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অমর একুশে বইমেলা। ঠিক যেহেতু এখন বর্তমানে আজান দিচ্ছে, তাই আমরা এখন একটু চুপ থাকবো। তার পাশাপাশি বইমেলার দৃশ্য, বইমেলার যে দর্শক যারা এসেছেন বা যারা দর্শনার্থী আছেন তাদের বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তুমি Hey.
দর্শক, আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি দেবাশিস চক্রবর্তী, এবং ক্যামেরা নিয়ে আপনাদেরকে বইমেলার দৃশ্য দেখাচ্ছেন আমাদের রাব্বি। তিনি এখানে বর্তমান আমরা আরেকটি প্রকাশনার সামনে চলে এসেছি, এশিয়া পাবলিকেশন, যেখানে আসলে দর্শনার্থীদের ভিড় দেখতে পাচ্ছি। দর্শক, আরও জানিয়ে রাখতে চাই, এবারে বইমেলাটি আসলে বিশেষভাবে আয়োজন করা হয়েছে, যেহেতু বাংলাদেশের পটভূমি পরিবর্তন হয়েছে গত বছর আগস্টের 5 তারিখ গণ অভ্যুত্থানের পরবর্তী বইমেলায়। আর সেজন্যই এবারের বইমেলায় আসলে বিশেষভাবে স্মরণ করা হচ্ছে চট্টগ্রামের গণ অভ্যুত্থান চলাকালীন বা ছাত্র আন্দোলনে চলাকালীন প্রথম শহীদ ওয়াসিম সহ এবং যারা আছেন তাদেরকে স্মরণ করে এবারে বইমেলাটি আয়োজন করা হয়েছে। আর সেজন্য এবারের বইমেলায় বিশেষত স্বৈরাচারী যে শাসনের যে অবসানের পরবর্তী থেকেই দেশের যে পরবর্তী পরিস্থিতিকে কেন্দ্র করে আসলে বইমেলায় আসলে বিশেষভাবে রূপ পাচ্ছে। যে তাছাড়া দর্শনার্থীদেরও বেশ ভিড় আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে। তবে আরও জানিয়ে রাখতে চাই যে যখন বইমেলা শুরু হয়েছে তখন আসলে অতটা জমেনি, কারণ বই মেলায় আপনারা তো সাধারণত জেনে থাকেন যে বইমেলার শুরুতে আসলে জমতে একটু সময় প্রয়োজন হয়। তাই তবে এবারের বইমেলা আসলে অতটুকু সময় নেয়নি, তার কিছু দিনের মধ্যেই আসলে বইমেলাটি জমে উঠেছে। আমরা আসার পর থেকে, মেলা প্রাঙ্গণে আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি আসলে তেমন কোনো স্টল আসলে ফাঁকা নেই। প্রত্যেকটা স্টলে কম বেশ আসলে দর্শনার্থীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের আউটার স্টেডিয়ামের, যেখানে আসলে আয়োজিত হয়েছে চট্টগ্রামে অমর একুশে বইমেলা। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীরা অনেকে আসলে বই কেনার জন্য, আর তারা আসলে বইটা এক নজর পড়ে দেখছে আসলে বই আসলে ঠিকঠাক আছে কিনা, বই কেনা যাবে কিনা সেটি আসলে পরখ করে নিচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি আইমান ইসলামিক বইয়ের একটি পাবলিকেশনের স্টলের সামনে, যেখানে আমরা একটু কথা বলার চেষ্টা করব যিনি আসলে বই বিক্রি করছেন। ভাই, আপনাদের এখানে বিশেষ কি বই আছে একটু যদি আমাদেরকে বলতেন। আমাদের এখানে বিশেষ বই হচ্ছে বাচ্চাদের ইসলামিক বইগুলো বেশি আছে এখানে আমাদের প্রকাশনার। আর আমাদের চট্টগ্রামের তরুণ লেখকদের পক্ষ থেকে একটা ম্যাগাজিন প্রকাশিত হয়েছে, এটা লেখালয়। এটার মূল প্রতিপাদ্য হচ্ছে জুলাই বিপ্লব। এখানে জুলাই বিপ্লব আমাদের যেই গত রেজিমে যেই আমাদের একটা মানে দাঁড় হয়ে গেছিল, সেইটাকে মানে ভেঙে দিয়ে নতুন একটা বয়ান তৈরি করার জন্য আমাদের এই প্রচেষ্টা আর কি। আর তাছাড়া এইটা ছাড়া এবারে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আর কোনো বই আপনার কাছে এসেছে কিনা? হ্যাঁ, এসেছে। এটা হচ্ছে গণ অভ্যুত্থান ফেসিবাদ গেছেবাদ, মিজানুর রহমান শামীমের একটা ছড়ার বই। আর সেটা ছাড়া ওই আলমগীর ইমনের দিনলিপি, মানে জুলাইয়ের প্রত্যেক দিন কী কী ঘটেছে উনি সেই প্রত্যেক দিনের গুলায় উনি লেখার চেষ্টা করেছে। তাছাড়াও এদিকে 24-এর গণ অভ্যুত্থান নামে একটা বই আছে। আর আমাদের আরেকজন লেখক যিনি প্রান্তজন জাহাঙ্গীর, উনি 7 শহীদ, ওনাদের জীবনী নিয়ে এটা লেখা হয়েছে। তো এবারে যেটা আসলে সবারে জানার বিষয়, সবারে বই মেলাটা কেমন দেখছেন, কেমন জমে উঠেছে কিনা? কারণ প্রথম দিকে আসলে যখন আমরা এসেছিলাম বই মেলাতে দেখতাম যে দর্শনার্থী পরিমাণ আসলে অনেকটাই কম ছিল। তো এখন কেমন দেখছেন? এখন মানে যেদিন স্কুল কলেজ বন্ধ খোলা থাকে সেই দিনগুলোতে মানে দর্শনার্থী একটু কম, আর শুক্রবার এবং শনিবারে দর্শনার্থী একটু বেশি থাকে স্বাভাবিক। আর এবারে ইসলামিক স্টল প্রথম দেওয়ার কারণে মানে কিছু দর্শনার্থী আগের বিগত বছরগুলোর চাইতে একটু বৃদ্ধি পেয়েছে। এবার ইসলামিক স্টল আপনার জানা মতে কতটুকু দেওয়া হয়েছে, কয়টা স্টল বসেছে সেটা কি জানা আছে আপনার? সেটা আমার দুঃখিত, সেটা আমার জানা নেই।
থ্যাংক ইউ। দর্শক, আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম আইমান পাবলিকেশনের সাথে, যারা আসলে ইসলামিক কেন্দ্র করে ইসলামিক বিষয়বস্তু নিয়ে এবং যেটি আসলে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে অনেক বই ওনারা নিয়ে এসেছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা আসলে কথা বলেছিলাম আইমান পাবলিকেশনের সাথে। তাছাড়া উনি বলছেন যে এবারের প্রথম অমর একুশে বইমেলায় ইসলামিক বই এবং ইসলামিক স্টলকে বেশ প্রাধান্য দিয়েছে, যার কারণে আসলে দর্শনার্থীদের যে আগ্রহের পরিমাণ, বই পড়ার যে আগ্রহের পরিমাণটা সেটা অনেকাংশেই বেড়ে গিয়েছে। দর্শক, আমরা এখন আর একটু সামনের দিকে এগোতে চাই, দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে অমর একুশে বইমেলার বর্তমান চিত্র। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সত্যায়ন প্রকাশনা, যেটি আসলে স্লোগান বইয়ের আলোয় রাঙায় সময়। দেখছেন এখানের মধ্যে বেশ দর্শনার্থী বা বই পড়ুয়া মানুষদের ভিড়। তাছাড়া শকুন পাবলিকেশনের শব্দে আঁকার স্বপ্নে যে স্লোগানে ওনারা শুরু করেছেন, সেখানে আসলে এখন দর্শনার্থীরা বেশ আমরা দেখতে পাচ্ছি। এখন দূরত্ব দেখে ইশারা করি। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই এবারে যে বই মেলাটি সেটি আসলে 2024 জুলাই আন্দোলনকে সামনে রেখে অমর একুশে বই মেলা শুরু হয়, যেটি আসলে শনিবার বিকেলবেলা, যেটি 1 ফেব্রুয়ারি শনিবারে বইমেলাটি শুরু হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেয়র ডক্টর শাহাদাত হোসেন সহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সহ উপস্থিত ছিলেন। আস্তে বাড়ছে বলে মনে করছে পাবলিকেশন সহ যারা দর্শনার্থী আছেন তাদের মতে। দর্শক, আমরা আর একটু কথা, সুন্দর বই কোনটি একটু যদি বলতেন। আমার এখানকার বর্তমানে আজকের জন্য সবচেয়ে বিশেষ বই যে এটা শার্লক হোমস গল্প সমগ্র, স্যার আর্থার কোনান ডয়েলের। জি, সর্বোচ্চ বিক্রি আমার এখানে। এবং হুমায়ুন নামে আর একটা বই, এই রুমালিটা। আপনার পাবলিকেশনের মধ্যে যেই দিন থেকে বইমেলা শুরু হয়েছে কেমন বিক্রি দেখেছেন শুরু থেকে এখন অবধি? শুরু থেকে আজ পর্যন্ত বিক্রি মোটামুটি ভালো, এবং আমার মনে হয় আরো একটু ভালো হবে এই ধারণা আমার। কেন কম বলে মনে হয় আপনার? আমার ব্যক্তিগত অভিমত আছে কিনা? ব্যক্তিগত অভিমত যেটা মনে হয়, দেশে অর্থনীতির সংকট, যার কারণে সব কিছুর থেকে বিক্রি কম। শুধু বই না, সব জায়গাতেই সব ব্যবসায়ী খারাপ, অর্থনৈতিক সংকটের কারণ। তাহলে এবারের বই মেলাটা কি যে আপনার আশা, আপনার যে উদ্দেশ্যে আসা, কারণ সবারই তো একটা চিন্তা থাকে, লাভের একটা চিন্তা থাকে, তো সেটা কি হবে না বলে মনে হয়? ফুলফিল হবে না মনে হয়, ফুলফিল হবে না। যতদূর আশা, অন্যান্য বছর যা বিক্রি করতাম তার চেয়ে অনেক বিক্রি কম এবার, অনেকটাই কম। এটা কি বই আধুনিকতার কারণে, মানে কারণ হচ্ছে এখন আমরা সবাই মোবাইল নিয়ে আসলে ব্যস্ত থাকি, কারণ মোবাইলে সবকিছু পাওয়া যায়, বই থেকে শুরু করে গান, যেমনই কিছু হোক, ভালো হোক খারাপ হোক, সবকিছু মোবাইলে পাওয়া যাচ্ছে। তো আপনার কি মনে হয় যে বইয়ের জায়গাটা কি ওই আধুনিকতার যে ছোঁয়া সেটা দখল করে নিচ্ছে কিনা? আধুনিকতার ছোঁয়াটা কিছুটা বইয়ের জগৎটা একটু নষ্ট করছে, আর তাছাড়া এমনি তো বই এখন মানুষ কম পড়ছে, শুধু এই যে টাচ মোবাইলের কারণে। এই মোবাইল হাতে পেয়ে বই অনেকটাই বিক্রি কমে গেছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ যাবত কথা বলছিলাম একজন সিনিয়র সিটিজেন, যিনি আসলে বই বিক্রি করছেন, যেটির নাম আসলে পাল পাবলিকেশনস। এখানে আমরা দেখছি শুরুতেই বেশ বড় মানিক বন্দ্যোপাধ্যায়, আবৃত্তি মঞ্জির সহ অনেক কিছুই আসলে বই দিয়ে সাজিয়ে রেখেছে। দর্শক, এই ছিল চট্টগ্রাম বইমেলার সর্বশেষ অবস্থা, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ দর্শনার্থীর বিশেষ ভিড় না থাকলেও, একদম যে নাই বললে চললে সেটা নয়, বেশ দেখা যাচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এবারের বইমেলায় আপনারা এসেছেন, কি কি বই নিয়েছেন একটু কি বলা যাবে কি? এরকম এক্সপেরিয়েন্স নাই তো। আচ্ছা, এই বইমেলাকে আপনার কেমন মনে হয় যে এখনকার যে বইমেলা সেটি কি আমাদের যে আধুনিক যে সমাজ বা বর্তমান জেনারেশনের কাছে এটা কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়?
আমার মনে হয় না বইমেলা তেমন বর্তমানে তেমন গুরুত্বপূর্ণ। অবশ্যই এখন বইমেলা একটা সৌন্দর্য, বা মেলায় একটু অংশগ্রহণ করবে, সবাই আনন্দ করবে, একটু কেউ বই কিনবে এরকম ধারণা আমার না। যেমন আমি নিজে এখন বই কিনে নিয়ে আসছি। এইটা কি আপনি যেহেতু নিজেই বলছেন যে বইয়ের আধিক্যতা, বইয়ের প্রয়োজনীয়তাটা একটু কমে যাচ্ছে, সেটা আসলে কি মোবাইলের কারণ বা আধুনিক যে অবশ্যই মোবাইল, যেমন কি আমি মোবাইল নিয়েছি, হাতে নিয়েছি ইন্টার পরে, এখন বর্তমানে ধরেন ক্লাস 8 পর থেকে 6 পর থেকে মোবাইল আছে, অবশ্যই সেটাই একটা কারণ। হ্যাঁ। আর আরেকটা সর্বশেষ প্রশ্ন, যেহেতু এবারে বইমেলাটি গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আসলে বইমেলাটা অনুষ্ঠিত হয়েছে, আর যেহেতু এবারের বইমেলাতে গণঅভ্যুত্থানকে বেশ বিশেষভাবে জায়গা দিয়েছে, আপনার কি মনে হয় সাধারণ মানুষের কাছে কি বইমেলাটা কি একটু অন্যান্য সময়ের তুলনায় একটু অন্যরকম হবে বলে মনে হয় কিনা? না, অবশ্যই গণঅভ্যুত্থানের পর তো ইনশাল্লাহ বইমেলা আরো উন্নত হবে মনে করি আমি, অবশ্যই উন্নত। আপনি কোথেকে এসেছেন সর্বশেষ? আমি সিটাং থেকে এখানে থাকি। এখানে থাকেন? আমার বাসা সাতকানি। জি, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম একজন দর্শনার্থীর সাথে। তিনি বলছেন আসলে তিনি নিজেও আসলে বই দেখতে এসেছেন, বই দেখছেন, তবে বই কিনবেন বলে অতটুকু প্রয়োজন হবে বলে মনে হয় না। দর্শক, এখন আমাদের বইমেলার ঠিক শেষ প্রান্তে, আমরা শেষ প্রান্তে নয়, দুঃখিত, সেটা আসলে বইমেলার প্রবেশদ্বারের কাছাকাছি আমরা চলে এসেছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন সর্বশেষ যে বিদ্যানন্দ প্রকাশনা, যেটি আসলে বেশ গাছ নিয়ে আসলে এটা সাজানো হয়েছে, যেটি আসলে তাদের তাদের যে এবার বিশেষ যে স্লোগান, কাগজ রিসাইকেল করি বৃক্ষের প্রাণ বাঁচাই, এই স্লোগানকে আসলে কেন্দ্র করে এবারের বিদ্যানন্দ ফাউন্ডেশন বইমেলার মধ্যে বিশেষ আকর্ষণীয়ভাবে আসলে গাছকে নিয়ে আসলে এবার বইমেলাটি তাদের স্টল সাজিয়েছে। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এখান থেকে যে বিদ্যানন্দ যেটি বিদ্যানন্দ ফাউন্ডেশন চট্টগ্রামে কেমন। দর্শক, আমরা এই মুহূর্তে আমরা বই মেলায় ঘুরতে ঘুরতে আমরা দেখে ফেলেছি এখানে আমরা একজন তরুণ লেখকের সাথে আমরা দেখা পেয়ে গিয়েছি। ভাই, আপনার নামটি বলবেন, আর এবারে আপনার বই মেলায় কি কি এসেছে, কয়টি বই এসেছে? আমার নাম সবুজ আহমদ মুরসালিন। 25-এর বইমেলা আমার মোট 2টো বই আছে, একটা কবিতা, একটা গদ্য আর কি। কবিতা বইয়ের নাম ভালো নেই ভালোবাসা, আর গদ্য বইয়ের নাম ভালো থেকে শূন্যতা। এই দুইটি বই আসলে কি চিন্তা করে আসলে আপনি সৃষ্টি করেছেন? আমার যে গদ্যের বইটা আছে সেটা মূলত আমাদের অনেকগুলো টপিকের উপর লেখা আর কি। বিভিন্ন টপিকে আমরা হতাশা, ডিপ্রেশন থেকে শুরু করে তো আমাদের সফলতা ব্যর্থতা আছে, বা আমরা অনেক সময় অনেক কিছু ভাবতে পারি না, করতে পারি না। তো এই যে বিভিন্ন টপিকের উপর নির্ভর করে আমি একটা ওই বইটা ওইরকমভাবে লিখছি যে একটা মানুষ বইটা পড়লে জানতে পারে যে তার এই পরিস্থিতি কী করা উচিত বা কী করলে তার কাজে আসবে। আর এটা মূলত কবিতার বই একটা। এখানে মেবি দেখাচ্ছি যে বাবা মা, আমাদের সম্পর্ক, প্রেম, ভালোবাসা, বন্যা, আন্দোলন হলো সবকিছু মিশ্রণে একটা কবিতার বই আর কি এটা। যেহেতু আপনি তরুণ লেখক, আপনার কাছে একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে এখনকার যে বর্তমান যে নতুন প্রজন্মের কাছে বইয়ের কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন, এবং প্রয়োজনীয়তা এটা কি দিনকে দিন কমে যাচ্ছে কিনা? কারণ যেহেতু সবকিছুই আসলে এখন মোবাইল বা পিসি, যে কোনো আধুনিকতার ছোঁয়ায় যেহেতু চলে এসেছে, তা আপনার কি মনে হয় বইয়ের চাহিদাটা কি আগামীতেও থাকবে কিনা? মূলত বইয়ের চাহিদাটা একটা সময় কিন্তু অত ছিল না। আপনি দেখেন যে একটা সময় আমরা ইন্ডিয়ান নির্ভর বই পড়তাম, আমাদের হুমায়ুন আহমেদ স্যার আসলো, তারপরে আমাদের অনেক পাঠক তৈরি হলো। আর মূলত বই এমন একটা জিনিস, এটা আসলে কি ছোঁয়াচে রোগের মতন। তো আপনি যদি একটা বই পড়েন, মূলত আমরা বই পড়ি না বলি এটা অনীহা, কিন্তু আমাদের বই পড়ার যে উৎসাহ সেটা নাই বলে অনীহা। এবং বর্তমানে অনেক তরুণ লেখক আছে যে তাদের লেখা হয়তো হাইপে চলে, বা ওইভাবে তারা প্রথম একটা পাঠক জীবনে প্রথম বইটা পড়লো, কিন্তু ওই হাইপের কারণে কিনলো এবং পড়লো, সেটা তার প্রতি একটা ডিমোটিভেট কাজ করে যে এই আজকাল সাহিত্য বলতে এটা। কিন্তু এই জিনিসগুলো অনেক দ্রুত ছড়াচ্ছে, কারণ ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের কারণে। তো এই জিনিসগুলো যখন আমরা বের হতে না পারবো, ততক্ষণ না আসলে সাহিত্যটা তত ডেভেলপ হবে না। এবং সাহিত্যের যে বলতেছি গুরুত্ব, এটা সবসময় ছিল এবং থাকবে, এবং এটা ভবিষ্যতে থাকবে না এমন না। মোবাইল বলেন, ইন্টারনেট বলেন, এটা থাকবে, কিন্তু
কিন্তু যারা আসলে সাহিত্যপ্রেমী বা সাহিত্য পড়তে ভালোবাসে তারাও থাকবে এবং তাদের পরবর্তী প্রজন্ম এটা থাকবে, হয়তো একটু কম একটু বেশি, সামনে হয়তো অনলাইন ভিত্তিক বা পিডিএফ ভিত্তিক অনেকে, বা এখন বর্তমান ফেসবুক ভিত্তিক গল্পগুলো পড়ে অনেকে, তবুও মানুষ পড়তেছে পড়বে, এটাই আশা করি। সর্বশেষ প্রশ্ন না এক্স্যাক্টলি, সেটা হচ্ছে টিপস, যে বই পড়ুয়াদের আগ্রহ বা বইয়ের প্রতি আগ্রহ বাড়ানোর উপায়, যে কয়েকটি যদি টিপস যদি বলতে চান। বই পড়ার আগ্রহ মেইনলি বর্তমানে আমরা সব মানুষ কিন্তু সব লেখা পছন্দ করি না, কেউ থ্রিলার, কেউ রোমান্টিক, কেউ কবিতা, কেউ সাহিত্যিক, এরকম আছে অনেকে পাঠক। তো আগে পাঠকের নির্ধারণ করতে হচ্ছে সে কোন জনরা তার লেখা টানে বা তার লেখা পছন্দ করে, তো সে যদি সে বুঝতে পারে তাহলে তার টিপস বলতে কি সেই জনরা লেখালেখি, সেই জনরা দুইটা বই ভালো ভালো বই পড়লেই হবে। এতে আগ্রহ বলবে কি, মানে বই পড়ে আগ্রহ তো প্রথমে তাদের বই পড়ার জন্য যে একটা পুশ, একটা সিস্টেম আছে, একটা আমরা মার্কেটিং করতে গেলে একটা পুশ করে দেয়, এই বইটা মানুষ এই প্রোডাক্টটা মানুষ কিনতেছে, কিন্তু বই পড়ে সেই জিনিসটা নাই। বই পড়ার একমাত্র উপায় হচ্ছে কি যে আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা যদি কোনো একটা বই পড়ে তাহলে সেটা বলি যে এই বইটা ভালো, এই বইটা পড়া যায়। তো ওইভাবে যদি আমরা যারা সাহিত্য পড়ি এবং আমরা যারা বই পড়ি তারা যদি আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সেটা ছড়া দিতে পারি, তাহলেই সাহিত্যের প্রতি মানুষের ভালোবাসাটা আরও বাড়বে আমার মনে হয়। আমাদের এই দায়িত্ব যে আমরা যারা সাহিত্য পড়ি সেটাই আমাদের ফ্রেন্ড যারা পড়ে না তাদেরকে উৎসাহ করা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আরেকজন বই লেখক, তরুণ লেখকের আমরা সন্ধান পেয়েছি। আপনি একটু বলবেন কি এবারের আপনার বইমেলার অমর একুশে বইমেলায়, চট্টগ্রামে যে চলমান বইমেলায় আপনার কি কি বই এসেছে? এবার অমর একুশে বইমেলায় আমার নতুন যে বইটি এসেছে সেটা হচ্ছিল ভালোবাসার উপবাস, আর গতবার অমর একুশে বইমেলায় আরেকটা বই এসেছিল বসন্তের রং কালো। দুইটি বই বর্তমানে চট্টগ্রামের দাড়িকমা প্রকাশনীতে 8-9 নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। আপনার বইগুলো আসলে কি উদ্দেশ্যে, কি চিন্তা করে লেখা, আর কবে থেকে লেখা শুরু করেছিলেন? লেখার যে একটা যাত্রা, কারণ প্রত্যেকটি লেখা কিন্তু একটা চিন্তাকে কেন্দ্র করে লেখা শুরু হয়, তো যাত্রাটা কিরকম ছিল, জার্নিটা একটু ব্যাপারে একটু যদি অভিজ্ঞতাটা শেয়ার। জার্নিটা মানে খুব সহজ ছিল না। লেখালেখি করা হয় অনেক আগে থেকেই, প্রায় হাই স্কুল লাইফ থেকেই লেখালেখির যাত্রা শুরু। তার পরবর্তীতে আস্তে আস্তে লিখতে থাকি, বিভিন্ন প্রকাশনীর সঙ্গে কথাবার্তা বলা হয়, কিন্তু সেইভাবে সুযোগ পাওয়া যাচ্ছিল না। তারপর একটা সময় আসলো, পুনশ্চ প্রকাশনী থেকে আমাকে সুযোগ দেওয়া হলো। তো যখন আমার প্রথম বইটা ভালো সাড়া পাইছি, পাঠকদের তাদের মতামত ব্যক্ত করছি, খুব ভালো রেসপন্স পাইছি, যার কারণে আমি পরবর্তীতে আরও নতুন করে ভালো করে লেখার চেষ্টা করছি। আসলে আপনার চিন্তাধারাটা আসলে কোনটা, কি কোনো স্পেসিফিক কোনো চিন্তা ছিল কিনা? আমি মূলত কবিতা লেখার চেষ্টা করি। হয়ে ওঠার পিছনে কোনো উদ্দেশ্য বা কোনো স্বপ্ন কি ছোট থেকে ছিল? আসলে স্বপ্ন বলতে সেভাবে ছিল না, মূলত একটা মধ্যবিত্ত ছাপোষা মানুষের যেমন স্বপ্ন থাকে যে একটা সময় পড়াশোনা করবে, চাকরি বাকরি করবে, তো লেখক হয়ে ওঠার পিছনে হচ্ছে ছোট সময় থেকে ইচ্ছা ছিল যে একটা বই আসবে। তো পরবর্তীতে যখন আমার বসন্তের রং কালো বইটা প্রকাশিত হলো, তারপরে আমি পাঠকদের কাছ থেকে এত ভালোবাসা পেলাম যে এটা আমি আর চাইলেও বন্ধ করতে পারবো না। এই ভালোবাসার কারণে আমাকে লিখতে অনুপ্রেরণা যোগাচ্ছে। এবার বইমেলাতে মূলত আমার দুইটা বই এসছে, সেটা হচ্ছে হলো ভালোবাসার উপবাস এবং হেমন্তের শূন্যতা। সেটা বইঅঙ্গন প্রকাশনী থেকে আসছে, যদিও চট্টগ্রাম বইমেলাতে এটা নাই, ওটা ঢাকায় পাওয়া যাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আরেকজন বই লেখকের সাথে কথা বলতে যাচ্ছি, যিনি আসলে দর্শক তিনি এখন বর্তমানে একটু ব্যস্ত আছেন, তো আমরা আবারও ওনার কাছে যাব। তো এখন বর্তমানে বইমেলা বর্তমান চিত্রটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে চন্দ্রবিন্দু পাঠকের বই দেখতে পাচ্ছি। দর্শক, আমরা আরেকজন দর্শনার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি বইমেলায় এসেছেন, কেমন লাগছে আপনার অনুভূতিটা একটু? অনুভূতি, আমরা যারা বই প্রেমী, বই ভালোবাসি, আমাদের জন্য বইমেলা হচ্ছে একটা বিশাল উৎসব, এবং আমরা যারা বইকে ভালোবাসি আমাদের কাছে খুবই খুবই স্পেশাল। এবং আমার অনুভূতি তো প্রতি বছরই মানে খুবই দারুণ, প্রাণবন্ত, উচ্ছ্বসিত, এই আর কি। সবাইকে আসলে আমরা শুরু থেকে একটাই প্রশ্ন করছি যে আসলে যেহেতু বইয়ের যে চাহিদা
বই প্রেমী দিনকে দিন আসলে কমে যাচ্ছে বলে একটা আমরা দেখতে পাচ্ছি। আসলে আর পাঠক অনেক দর্শনার্থীও কিন্তু এসে বলেছে যে আমরা শুধুমাত্র দেখতে এসেছি, কিনতে আসিনি। আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে আলোকপাত করবেন? আমি পাঠক, নিজে একজন পাঠক। তো যারা পাঠক, সত্যিকার অর্থেই পাঠক, তারা হচ্ছে দেখতে আসে না, বই দেখে পড়ে তারপর নিতে আসে আর কি। তো দেখাটাও ভালো, তবে আমার মনে হয় না যে পাঠক কমছে, পাঠক বাড়বে। এবং হয়তোবা কিছুটা বর্তমান প্রেক্ষাপটে তাও হয়তোবা কিছুটা শঙ্কাবোধ কাজ করছে। তবে আমার মনে হচ্ছে কি বইমেলাতে আসা উচিত, বেশি বেশি বই পড়া উচিত, বই নেওয়া উচিত। আপনি যে আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি বেশ বই পড়ুয়া ব্যক্তি। তো আমি আপনার কাছে একটা ছোট্ট টিপস বর্তমান প্রজন্মের জন্য, যে বইয়ের প্রতি আগ্রহ কিভাবে বাড়ানো যায় বা বই পড়ার যে অভ্যাসটা কিভাবে রপ্ত করা যায়। বই মূলত হচ্ছে কি মস্তিষ্কের চিন্তা, বোধ, হ্যাঁ, উপলব্ধি সুপ্ত করে, এবং সেই জায়গাটা থেকে হচ্ছে বই পড়তেই হয়। মানে আপনার চিন্তা শক্তি বাড়ানোর জন্য আপনাকে বই পড়তেই হবে। আপনাকে আপনার কল্পনা শক্তিকে আরো সমৃদ্ধি করবার জন্য, নিজে ঋদ্ধ হওয়ার জন্য বই পড়া আবশ্যকতা বলে আমার মনে হচ্ছে, আমি মনে করি। দর্শক, আমরা আরেকজন দর্শনার্থীর সাথে কথা বলার চেষ্টা করব যে বইয়ের যে আগ্রহ, সেটা একই প্রশ্ন তার আগের জনকে করেছি এবং আপনাকেও করছি। বইয়ের প্রতি আগ্রহটা কিভাবে বাড়ানো যায় বলে মনে হয়? বইয়ের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য সবচাইতে উত্তম পন্থা হচ্ছে মানে প্রতিনিয়ত আমাদের বই পড়তে হবে এবং বই পড়েই যেতে হবে। পড়ার মানে এটা যে কোনো অল্টারনেটিভ একটা ওয়ে আছে সেটা আমি খুঁজে পাচ্ছি না। আসলে যত বই পড়বো তত আমার আগ্রহ বাড়বে। এটা হচ্ছে আলটিমেট সলিউশন, যে বইয়ের প্রতি সবার আগ্রহ, ইন্টারেস্টের জায়গাটা বাড়ানোর জন্য। আর আজকে এসেছি আমি বইমেলাতে, আজকেই প্রথম দিন এসেছি আমি আমার প্রিয় লেখক জীবনানন্দ দাশের বই খুঁজতেছিলাম, বাট আমি পাই নাই এখনো, দুর্ভাগ্যবশত। খোঁজ চালাচ্ছি, পেলে ইনশাল্লাহ একটা নিয়ে নিব। আপনি এখনো পর্যন্ত মোট কত সংখ্যক বই পড়েছেন? আপনার সংখ্যাটা মনে আছে কিনা? আমি যে খুব বেশি একটা বই পড়ুয়া মানুষ এমনটা না, যে আমি আহামরি খুব পড়ি, বাট আমার হ্যাঁ বইয়ের প্রতি একটা সফট কর্নার আছে, যে আমি টুকটাক বই নিয়ে যাই, বাসায় পড়ি, দেন আহামরি পড়তে পারে এমন না, বাট আমার বই পড়ার প্রতি একটা আগ্রহ আছে। যেটা থেকে ওখান থেকে আমার লেখালেখির প্রতি একটা আগ্রহ বাড়ছে, যেখানে আমি শুরুও করছি এটা আস্তে আস্তে, বাট হচ্ছে এখনো এটা পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারিনি। বাট ঠিক আছে, হ্যাঁ, আহামরি খুব একটা পড়ুয়া মানুষ যেটা আমি বলতে পারবো, এটা আমাদের হামিদ ভাই ছিলেন, বাট আমি না। তারপরে টুকটাক আছি, যা আছি। এবারে বই মেলায় বই কেনা হয়েছে কিনা? না, এখনো কেনা হয়নি। আমি আজকে এসেছি প্রথমবার, এবং আমি আমার পছন্দ মতো বই খুঁজতেছি, বাট এখন আমি পাইনি কিছু। যদি পাই আমি জীবনানন্দ দাশের বই, আমার মন মতো বই, সেক্ষেত্রে আমি নিব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আপনাদের সামনে আরেকজন লেখকের সাথে আমরা দেখা পেয়েছি। যে একটু যদি বলতেন যে এবার আপনার নতুন লেখক, যদি আমি ভুল না হই, কি কি বই এসেছে আপনার? আমি একজন গল্পের মানুষ, আই এম স্টোরি টেলার, গল্পে বেঁচে থাকা। সবচেয়ে বড় বিষয় যে আমি এবারই প্রথম আমার প্রথম বই এসেছে, প্রথম উপন্যাস, যেটার নাম কমল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে প্রথম উপন্যাস। এটা ওনার জীবনের উপর প্রথম উপন্যাস। সেই উপন্যাস এবার 25শে মেলায় আসলো। তো এই আর কি। আপনার বইটা আসলে কি উদ্দেশ্যে নেওয়া এবং কি উদ্দেশ্যে আসলে বইটা আপনি লিখেছেন? এবং বই লেখার তো একটা জার্নি থাকে, তো কতদিনের জার্নি ছিল এই জার্নি? বিগত 4 বছরের জার্নি। ছোট্ট করে যদি গল্পটা বলি, গল্পটা হবে এমন, 2021 সালে গল্পটা শুরু হয়। আমি একদিন সেলুনে যাই চুল কাটতে, তখন আমার চুলগুলো এত বড় ছিল না, মোটামুটি আরো সুন্দর ছিল। তো তখন আমি চুল কাটতে যখন যাই, সেলুনে অনেক ভিড় ছিল। তো মামা বললো যে মামা আপনি একটু বসেন বেঞ্চিতে। দেখলাম যে তো পত্রিকা চোখ উল্টাতে হঠাৎ খেয়াল করলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটা আর্টিকেল। সে আর্টিকেল পড়ে আমি অদ্ভুতভাবে বিমোহিত হলাম যে এই মানুষটা এতটা সাধারণভাবে জীবনযাপন করতো, যার পুত্রের কিনা, যার ছোট ছেলের কিনা জুতা কেনার কোনো টাকা ছিল না, মানে তাকে জুতা কিনে দিতে অনেক কাল বিলম্ব করছিলেন। উনি যে টাকাটা বেতন পেতেন, সেই টাকাটা দিয়ে উনি রিলিফ ফান্ডে জমা করতেন, 2,000 টাকা বেতন পেতেন। তো ওনার জীবনটা বেশ সাদামাটা ছিল। তখন আমি চিন্তা করলাম এই মানুষটার নাম কিছুই জানি না, বেশ অদ্ভুত লাগলো। তো সেই জায়গা থেকে, জানার জায়গা থেকে আমি ওনাকে নিয়ে আরও আর্টিকেল পড়া শুরু করলাম। আর্টিকেল থেকে আস্তে বইয়ে গেলাম। বই পড়তে পড়তে একটা জিনিস আমি বিস্মিত হলাম জেনে, যে ওনাকে নিয়ে একটা সিঙ্গেল গল্প নেই, একটি উপন্যাস নেই, সৃজনশীলমূলক কোনো কাজ নেই। হয়তো কবিতা প্রবন্ধে অনেক এসেছে, বাজারে অহরহ পাওয়া যায়, কিন্তু ওনার সৃজনশীল কোনো কাজ নেই। তো আমি সেই জায়গা থেকে চিন্তা
করলাম যে আমি যদি সেই কাজটা করি, যেহেতু আমি বিগত 15 বছর যাবত লিখে আসছি পত্রপত্রিকায়, সেই যেই ভাবা সেই কাজ, সেই 21 সাল 22-23 পুরো দস্তুর পড়াশুনো লেখালেখি, 24-এ লিখে শেষ করলাম, 25-এ আসলো বইটা। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। বেশ স্মরণীয় একটি বেশ রোমাঞ্চকর একটি জার্নির কথা আপনি বলেছেন, তা আপনার জন্য রইল শুভকামনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখা হবে আপনার সাথে। দর্শক, আমরা এখন একটু সামনের দিকে দেখতে চাই, যেখানে আসলে একটু বেশ বড় সড়ো ভিড় দেখতে পাচ্ছি। আরেকজন লেখকের সাথে আমরা আসলে কথা বলার চেষ্টা করব যে এবার আপনার কি কি বই এসেছে এবং আপনার বইগুলো একটু নাম যদি বলতেন। এবছর নতুন একটি বই এসেছে আমার, সেটার নাম হচ্ছে মনে পড়ে মনোপুরে। এখনকার যেহেতু নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশের মধ্যে বইয়ের যে বই প্রেমীদের সংখ্যা কি বাড়বে কিনা আপনার কি মনে হয়, আপনি একজন লেখক হিসেবে এবং অবশ্যই পাঠক হিসেবে আপনি একটু যদি বলতেন। অবশ্যই এই আশা তো আমরা সবসময় রাখি এবং সম্ভাবনাও এখন আরো বেশি করে তৈরি হচ্ছে। কিছুক্ষণ আগে একজন বলছিলেন যে প্রযুক্তির এই উৎকর্ষের সময়ে আমরা কিভাবে মানুষকে আরো বেশি বইমুখী পাঠমুখী করতে পারি। তো আমি বলছিলাম যে মাধ্যমগুলোতে আমরা ইউজ টু হয়ে গেছি, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বলি বা হোয়াটসঅ্যাপ বলি, ওইগুলোতে মানে একেবারেই তো সেগুলো সরিয়ে দেওয়া সম্ভব না, ডিভাইস থেকে তো আমরা বিরত হতে পারবো না। এখন ডিভাইসগুলোতেই কিভাবে হচ্ছে টেক্সট বা হচ্ছে পাঠ অভ্যাস নিয়ে আসা যায়, সেই চেষ্টাটুকু আমাদের করতে হবে। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আজকের বইমেলার যে সর্বশেষ পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বেশ বইমেলা চত্বরটি আসলে যেটি প্রবেশদ্বার সেটি জমে উঠেছে। দর্শনার্থীর ভিড় আসলে বেশ দেখতে পাচ্ছি উল্লেখযোগ্য হারে, যেটি আসলে আমরা শুরুতেই আমরা দেখতে পাইনি। তবে এখন চিত্রটা আসলে ভিন্ন, এটা আসলে অন্য একটি চিত্র আমরা দেখতে পাচ্ছিলাম। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি চট্টগ্রাম অমর একুশে বইমেলা, যেটি আসলে এবার বিশেষভাবে বিশেষ আয়োজনে বিশেষ জনকে উৎসর্গ করে আসলে এবার একটা আয়োজিত করা হয়েছিল। তো এই আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আবারও আমরা অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো মুহূর্ত নিয়ে আপনাদের সামনে লাইভ নিয়ে উপস্থিত হব। ঠিক ততক্ষণ পর্যন্ত সি ভয়েসের সাথেই থাকুন। সি ভয়েসের যে প্রতি পেজ এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা আজকে শেষভাবে বিদায় নিচ্ছি। আমি দেবাশিস চক্রবর্তী এবং আমার সাথে ক্যামেরা পার্সন রাব্বি সহ।